গুড মর্নিং স্টুডেন্ট, আমি সুমন। আমার স্মার্ট সলিউশন অফ ইংলিশ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে যেটা আমি ক্লাস নেবো সেটা হচ্ছে কিভাবে প্যারাগ্রাফ রাইটিং লিখব। প্রত্যেক ইংলিশের কিছু একটা রুলস আছে, সেটা প্যারাগ্রাফ লেখারও কিছু নিয়ম বা রুলস আছে, যেগুলো যদি ফলো করে আমরা প্যারাগ্রাফ লিখি তাহলে আমাদেরকে প্যারাগ্রাফগুলো মুখস্থ করতে হবে না, আমরা নিজে থেকে লিখতে পারবো। তো আজকে আমি সেই জিনিসটাই বোঝাবো কি করে আমরা প্যারাগ্রাফ লিখবো, হাউ টু রাইট প্যারাগ্রাফ। তো চলো শুরু করি। তো প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের যেটা দরকার প্রথমে প্রথমে নেম অফ দ্য প্যারাগ্রাফটার নাম লিখতে হবে। যে প্যারাগ্রাফ দিবে সেই প্যারাগ্রাফের নাম লিখতে হবে। যদি হয় মাই ফেভারিট সিজন তাহলে মাই ফেভারিট সিজন লিখে দেবো। যদি হয় মাই ফেভারিট বুক মাই ফেভারিট বুক লিখে দেবো। যদি মর্নিং ওয়াক দেয় তো মর্নিং ওয়াক লিখে দেবো। যদি সায়েন্স দেয় তো সায়েন্স লিখে দিলাম। বা যে কোনো প্যারাগ্রাফের নাম যেটা হবে সেটা প্যারাগ্রাফটা প্রথমে আমরা প্যারাগ্রাফের নামটা দেবো। ওকে, তো প্রথমে প্যারাগ্রাফের নামটা দেওয়া হবে। তারপরে যেটা হচ্ছে আমাদের দিতে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে কি? ইন্ট্রোডাকশন মানে হচ্ছে ভূমিকা। তাহলে প্যারাগ্রাফ লেখার আগে সর্বপ্রথম আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ভূমিকা দিতে হবে। মাই ফেভারিট সিজন সম্বন্ধে লিখতে বলে তাহলে প্রথমে কি আমি বলে দেবো যে আমার প্রিয় ঋতু হলো শীতকাল বা গ্রীষ্মকাল? নিশ্চয় বলবো না। তাহলে আমি নিশ্চয় একটা ভূমিকা দেবো। আর ভূমিকাটা কি হবে? ভূমিকাটা হবে 2 থেকে 3টি লাইনের মধ্যে লিখতে হবে। 2 থেকে 3টি লাইনের মধ্যে ভূমিকা লিখতে হবে। 2 or 3 sentences should be written as introduction। ভূমিকা হিসাবে 2-3টে লাইন লিখতে হবে। বাট উই হ্যাভ টু রিমেম্বার, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে দ্যাট such lines represent the main content। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ভূমিকাটা যেন প্রধান বিষয়টাকে উপস্থাপন করে। ধরো যদি আমাকে বলে যে তোমার প্রিয় ঋতু সম্বন্ধে লেখো, তাহলে প্রিয় ঋতু সম্বন্ধে লেখো, তাহলে আমি প্রথমে তো প্রিয় ঋতু বলতে গেলে প্রিয় ঋতু আমার শীতকালে গ্রীষ্মকাল শুরু করবো না। আমি এমন কিছু একটা ভূমিকা দিয়ে শুরু করবো যেটা প্রিয় ঋতুটাকে রিপ্রেজেন্ট করে, উপস্থাপন করে। তাহলে আমি এরকম লিখতে পারি যে আমাদের রাজ্যে 6টি ঋতু আছে, সেগুলো হলো শীত, গ্রীষ্ম, বর্ষা। এগুলো এই ঋতুগুলি সারা বছর ধরে চক্রাকারে আসে এবং যায়। এই যে 3 লাইন আমি লিখলাম এটাকে বলতে ভূমিকা। এইভাবে আমি ভূমিকা লিখতে পারি। ওকে, তো এই ভূমিকাটা আমি কিভাবে লিখবো ইংলিশে, কিভাবে লিখবো সেটা আমি পরে আলোচনা করছি। ওকে, এবার আসছি মেন বডি। মেন বডি মানে ডেসক্রিপশন। ডেসক্রিপশন শুড বি গিভেন রিগার্ডিং দ্য টপিক। যে টপিকটা নিয়ে থাকবে সেই টপিকের ডেসক্রিপশনটা বর্ণনা করতে হবে। ধরো আমার প্রিয় ঋতু সম্বন্ধে যদি বলা হয় তাহলে আমি কি বলবো যে আমার প্রিয় ঋতু হলো, যদি শীতকালে ধরি, শীতকাল মাই ফেভারিট সিজন ইজ উইন্টার। তারপরে কি দেবো যে শীতকালের যে বিবরণটা একটু দেবো। শীতকাল কত সময় থেকে কত সময় লাস্টিং করে? শীতকাল তো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত লাস্টিং করে। তাহলে আমি লিখতে পারি দ্য উইন্টার সিজন লাস্ট ফর 3 months, ডিসেম্বর টু ফেব্রুয়ারি। তারপরে দিয়ে যেতে পারে শীতকালে আবহাওয়াটা কেমন থাকে। তাহলে ইন উইন্টার কি হয়? দ্য ওয়েদার রিমেন্স কুল। আর কি হয়? আরেকটা প্রমাণ দিতে পারি, দিনগুলো ছোট হয়ে যায়, দ্য ডেজ বিকাম শর্টার। আর কি হয়? হতে পারে তারপরে কি যে সকাল সন্ধ্যা আকাশগুলো কি কুয়াশাচ্ছন্ন থাকে, দ্য স্কাই রিমেন্স ওভারকাস্ট উইথ মিস্ট। ইন দ্য ইভিনিং অর স্পেশালি ইন দ্য ইভিনিং অর মর্নিং। তাহলে এইভাবে একটা বডি আমরা যেতে পারি। তারপরে আবার লিখতে পারি কি আমরা শীতকালে কি মানে উৎসব হয় যেতে পারি। তারপর আমরা যেতে পারি শীতকালে কি ফুল, ফল, সবজি এগুলো পাওয়া যায়। তারপরে শীতকালে আমরা কি করি সেটা যেতে পারি। তাহলে এইটা একটা বডি আমরা দিতে পারি। তারপরে যেটা হবে লাস্টে যেটা আসবে উপসংহার মানে কি? উপসংহার মানে হচ্ছে ভালো এবং খারাপ দুই দিকটাকে বোঝাচ্ছে। ভালো দিক বলতে হবে এবং খারাপ দিক বলতে হবে। তা উপসংহার মানে হচ্ছে তোমার মতামতটা কি, ভালো এবং খারাপ বলার পর তোমার মতামতটা কি সেটা উপস্থাপন করতে হবে। ধরো শীতকালে যেহেতু উপসংহার লিখতে বলে, তাহলে শীতকালে তো ভালো দিক তুমি বর্ণনা করলে, তারপর হয়তো তুমি উপসংহার কি লিখবে? তাহলে এভাবে লিখবে যে প্রত্যেকটা জিনিসের তো কিছু একটা খারাপ দিক থাকে, তাই এটারও কিছু একটা খারাপ দিক আছে। খারাপ দিকটা কি? যেমন শীতকালে প্রচন্ড শীত হয়, আর যেটা গরিব মানুষ তারা পুষ্টিকর খাবার পায় না, আবার উষ্ণ কাপড় পায় না, তাদের শীতটা খুব এটা বলতে পারে। তুমি তোমার নিজের মতামত দেবো, তাও আমাকে শীতকালটা খুব ভালো লাগে, এরকম হয়ে গেল। তাহলে ভূমিকাটা হলো এভাবে উপসংহার হয়ে গেল। তাহলে এই যে আমরা প্যারাগ্রাফটা লিখলাম, তাহলে 3টা পার্টস কিন্তু আমরা ইউজ করলাম। একটা হচ্ছে ভূমিকা, একটা হচ্ছে মেন বডি, আর একটা হচ্ছে কনক্লুশন। এবার মেন ব্যাপারটা যেটা আসছে যে আমরা ভূমিকা, মেন বডি এবং কনক্লুশন এটা ইংলিশে লিখবো কিভাবে সেটা আমি তোমাদের আজকে দেখাবো।
দেখো, হাউ টু রাইট প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে, কিভাবে লিখতে হবে। তো প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদের যে টেন্সটা ইউজ করতে হয় সেটা হচ্ছে 95% প্রেজেন্ট টেন্স। সেটা 95% কি প্রেজেন্ট টেন্স, আর 5% যদি আমরা বলি সেটা পাস্ট টেন্স। তো আমার প্রিয় ঋতুই বলা হয়, তো তুমি কি বলবে, আমার প্রিয় ঋতু ছিল না, প্রিয় ঋতু এখন, তাহলে নিশ্চয়ই প্রেজেন্ট টেন্সে। তাহলে সমস্ত প্যারাগ্রাফগুলো প্রেজেন্ট টেন্সে হয়, কিছু কিছু প্যারাগ্রাফ আছে, কিছু কিছু আছে যেগুলো পাস্ট টেন্স হয়। যেমন তোমাকে যদি বলে যে তোমার একটা স্মরণীয় ঘটনা বর্ণনা করো, তখন তুমি কি, তখন তোমাকে পাস্ট লিখতে হবে, তখন কি করতে হবে, পাস্ট লিখতে হবে। মেমোরেবল ইনসিডেন্ট ইন ইউর লাইফ, এটা বলতে পারে। বা তুমি একটা বই মেলা বেড়াতে গেছিলে, সেইটা জানিয়ে একটা বর্ণনা করো, তা সেটা সেটা যদি লিখি, সেটা পাস্ট লিখতে হবে। পাস্টে খুব কম হয়, পাস্টে যদি বলা যেত 5% পাস্ট হয়, আর 95% কি প্রেজেন্ট টেন্স হয়। তো আমাদের মেন যেটা মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট টেন্সেই কিন্তু আমাদের প্যারাগ্রাফটা লিখতে হবে। তাই আমি আজকে যেটা তোমার দেখাবো 95% যে প্রেজেন্ট টেন্স, সেটা আমি তোমাদের আজকে দেখাবো কিভাবে লিখতে হবে। এর আগে আমি পাস্ট টেন্সে গল্প কিভাবে লিখতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি, পার্ট বাই পার্ট, কতগুলি সেন্টেন্স ফরম্যাট লিখতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। আজকে আমি প্রেজেন্ট টেন্সে কতগুলি সেন্টেন্স ফরম্যাট, মানে কতগুলি সেন্টেন্স ফরম্যাট শিখলে তুমি একটা প্যারাগ্রাফ খুব সুন্দরভাবে লিখতে পারবে, সেটা আজকে আমি শিখাবো। চলো, তো দেখো, নাও আই শ্যাল গিভ 5 সেন্টেন্স ফরম্যাটস ফর রাইটিং এনি প্যারাগ্রাফ। এখানে 5 হবে না, এখানে 7 হবে। তো 7 সেন্টেন্স ফরম্যাটস আমি আজকে দেবো, মানে 7টা বাক্য, 7টা বাক্য তৈরি করার যে ফরম্যাট দেবো, সেই ফরম্যাট যদি শিখে যাওয়া হয়, সেই ফরম্যাটে যদি অভ্যাস করা হয়, তাহলে যে কোনো প্যারাগ্রাফ, যে কোনো প্যারাগ্রাফ যে কোনো সময়ে লেখা সম্ভব। ওকে, তো দেখো, প্রথমে যে আমাদের সেন্টেন্স ফরম্যাটটা কাজে লাগবে, সেন্টেন্স ফরম্যাটটা কাজে লাগবে সেটা হচ্ছে, দেখো, ইফ সেন্টেন্স অ্যাকশন, মানে সেন্টেন্সটা যদি অ্যাকশন মূলক হয়। সেন্টেন্সটা অ্যাকশন মূলক মানে কি, সেন্টেন্সটা অ্যাকশন মূলক মানে হচ্ছে যদি ভার্বটা অ্যাক্টিভ হয়, মানে কোনো কিছু কাজ করছে, কোনো কিছু কাজ করা হচ্ছে যদি বোঝা হয়, কোনো কিছু কাজ করছে যদি বোঝা, মানে অ্যাক্টিভ ভার্ব, হ্যাঁ, অ্যাক্টিভ ভার্ব বোঝায়, তাহলে সেটাকে বলা হয় অ্যাকশন ভার্ব। কি বলা হয়, অ্যাকশন ভার্ব। যেমন আমি ভাত খাই, তাহলে যে আমি খাচ্ছি, আমি খাই, এটা হচ্ছে আমার অ্যাকশন চলছে, এরকম যদি সেন্টেন্স হয়, এরকম যদি সেন্টেন্স হয়, তখন কিন্তু সেন্টেন্স ফরম্যাটটা কি হবে, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস আদার্স। ঠিক আছে, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস আদার্স। ওকে, তো এখানে একটা আমি বাক্য দিয়েছি, দেখো, আমি সকালে হাঁটি, আমি সকালে হাঁটি। এই লাইনটার মধ্যে সাবজেক্ট কোনটা, এই লাইনের মধ্যে সাবজেক্ট হচ্ছে আমি, সাবজেক্ট আমি, আমি, আর সাবজেক্ট কি করে বার করতে হয়, তো যে ভার্ব বা ক্রিয়া সেটাকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই সাবজেক্ট। যেমন হচ্ছে আমি সকালে হাঁটি, হাঁটিতে যদি আমি কে দিয়ে প্রশ্ন করি, কে সকালে হাঁটে, তাহলে আমি, তাহলে আমি হলাম সাবজেক্ট। ঠিক আছে, এবার হাঁটিটা কি, হাঁটিটা হচ্ছে ভার্ব। আর দেখো, অবজেক্ট কাকে বলে, যদি ভার্বকে কি বা কাকে দিয়ে, যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্নগুলো যে অ্যান্সার পাওয়া যায় সেটা অবজেক্ট বলা হয়। কিন্তু এখানে যদি আমি বলি আমি কি হাঁটি, অ্যান্সার পাওয়া গেছে, কিন্তু অ্যান্সার পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে অবজেক্ট নাই। তাহলে এখানে কি আছে, অবজেক্ট নাই। সকালে, এটা হচ্ছে আদার্স, এটা অবজেক্ট নাই, আদার্স। ঠিক আছে, তাহলে এখানে আমি কি কি পেলাম, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, আর আদার্স পেলাম। তাহলে এটাকে যদি আমি ট্রান্সলেশন করি তাহলে কি হবে, দেখো, আমি ইংরেজি কি, সাবজেক্ট প্রথমে, তাহলে আই, তারপর দেখো কি বলছে V1, ভার্ব এখানে কি, হাঁটা, হাঁটা ইংরেজি কি, ওয়াক, আই ওয়াক। তারপর দেখো অবজেক্ট এখানে নাই, আদার্স আছে, কখন, সকালে, তাহলে সকালে কি হয়, ইন দা মর্নিং, ইন দা মর্নিং। তাহলে আমি সকালে হাঁটি, ইংলিশটা কি হয়ে গেল, ইন আই ওয়াক ইন দা মর্নিং। তাহলে প্যারাগ্রাফ লেখার জন্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা কিন্তু বারবার কাজে লাগবে, এটা তোমাদের ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, আর এটা হলো অ্যাকশন মূলক কাজের জন্য। আরেকটা এক্সাম্পল আমি দিয়েছি, গাছ আমাদের অক্সিজেন দেয়। এখানে যদি আমি দেখি, এখানে সাবজেক্ট কোনটা, তাহলে সাবজেক্ট হচ্ছে গাছ, আর দেই এটা হচ্ছে ভার্ব, আর আমাদের কাকে দেয়, আমাদেরকে, তাহলে এটা হচ্ছে একটা অবজেক্ট, কি দেয়, অক্সিজেন দেয়, এটা একটা অবজেক্ট। দেখো দুটো অবজেক্ট আছে, তাহলে এটাকে যদি আমি সেন্টেন্সে করতে যাই, তাহলে আমার সেন্টেন্সের ফরম্যাটটা কি, সাবজেক্ট প্লাস V1। সাবজেক্ট এখানে কি, ট্রি, সাবজেক্ট এখানে কি আছে, ট্রি আছে, কি হবে ইংলিশে, ট্রি।
আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে ফরম্যাটে কি আছে, তারপরে ফরম্যাট আছে V1। তাহলে V1 আমি লিখবো প্রথমে, তাহলে কি লিখবো V1, তাহলে V1 কি ট্রি, আর V1 এখানে দেয়, দেয় দেয় এর V1 কি গিভ, তাহলে ট্রি গিভ। আচ্ছা, এবার তোমাকে মনে রাখতে হবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সঙ্গে এস যুক্ত হয়ে যায়, তাহলে ট্রি গিভস। আচ্ছা, এবার দেখো গাছ দেয় আমাদেরকে অক্সিজেন, তাহলে আমাদের কি হবে আস, ট্রি গিভস আস O2 মানে অক্সিজেন, আমাদেরকে অক্সিজেন দেয় গ্যাস, এটা একটা হয়ে গেল। আবার যদি আমি এখানে লিখি সূর্য আমাদের আলো দেয়, সূর্য আমাদের কি আলো দেয়, তাহলে কি হবে দি সান, দি সান। তারপর দেখো হচ্ছে দেওয়া, দেওয়ার V2 কি গিভস, তাহলে সান থার্ড পারসন সিঙ্গুলার বলে এস হলো, আমাদের কি কি আস, আলো ইংরেজি লাইট, তো সান গিভস আস লাইট। তাহলে এই মোটামুটি জানা হলো। আবার যেগুলো সমস্ত ঋতু চক্রাকারে আসে এবং যায়, সমস্ত ঋতু চক্রাকারে আসে এবং যায়, দেখুন সাবজেক্ট কি সমস্ত ঋতু হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব কি আসা এবং যাওয়া, এটা হচ্ছে ভার্ব। আর চক্রাকারে এটা আদার্স, চক্রাকারে এটা আদার্স। এটাকে যদি আমি ট্রান্সলেশন করি তাহলে প্রথমে কি আসবে, আমার সাবজেক্ট আগে আসবে, সাবজেক্ট সমস্ত ঋতু ইংরেজি কি, অল দ্য সিজন, অল দ্য সিজন, অল দ্য সিজন। এবার দেখো আসে এবং যায় ভার্ব, তাহলে কাম অ্যান্ড গো, কাম অ্যান্ড গো। সমস্ত ঋতু চক্রাকারে আসে এবং যায়, তাহলে চক্রাকার ইংরেজি কি ইন এ সাইক্লিক অর্ডার, ইনে কি সাইক্লিক অর্ডার। তাহলে এই যে আমাদের প্যারাগ্রাফ লেখার জন্য এই ফরম্যাটটা কিন্তু খুব জরুরি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এবার দেখো 2 নম্বর ফরম্যাট যেটা আমি বলবো সেটা কি, 2 নম্বর ফরম্যাট সেটা হচ্ছে সেন্টেন্স যদি অ্যাকসেন্ট মূলক কিন্তু নেগেটিভ হয়, সেন্টেন্স অ্যাকসেন্ট মূলক কিন্তু নেগেটিভ, অ্যাকসেন্ট মূলক মানে কাজ করা, কাজ করা যদি বোঝায় কিন্তু নেগেটিভ নাবাচক হয়, কাজ করা বোঝাবে কিন্তু নাবাচক হয়, তখন কি হবে, তখন তোমার সাবজেক্ট যে টেন্স এইটা হয়ে যাবে, ফরম্যাটটা হয়ে যাবে সাবজেক্ট প্লাস ডু বা ডাজ নট হয়ে যাবে, সাবজেক্ট প্লাস আগেটা কি ছিল, আগে পজিটিভে ছিল সাবজেক্ট প্লাস V1, এখন কি হচ্ছে সাবজেক্ট প্লাস ডু বা ডাজ নট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস আদার্স। তাহলে কেমন হতে পারে দেখো, এখানে একটা বাক্য দিয়েছে, আচ্ছা এটা আমি এখানে লিখি যে আমি গ্রীষ্মকাল পছন্দ করি না, আমি গ্রীষ্মকাল পছন্দ করি না। আচ্ছা, তাহলে এখানে দেখি, তাহলে এখানে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে আমি। আচ্ছা, ভার্ব কি আছে পছন্দ করা, আর কি পছন্দ করি না গ্রীষ্মকাল, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট অবজেক্ট আর ভার্ব পেয়ে গেলাম, আর আমার ফরম্যাটটা কি বলেছে সাবজেক্ট প্লাস ডু বা ডাজ নট। তাহলে এখানে সাবজেক্ট কি আমি, সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে আমি। তারপর এবার আয়ের পরে ডু বসবে না ডাজ নট বসবে, দেখো থার্ড পারসন সিঙ্গুলার যদি নাম্বার হয় তাহলে ডাজ নট বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে কি বসাবো ডাজ নট বসাবো, আর যদি বাকি যেগুলো থাকবে সেক্ষেত্রে ডু নট বসাবো। তো আই কোন পারসন, আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে এখানে কি বসাবো আই ডু নট, আই ডু নট। তারপরে কি বসাবো, তারপর বসাবো ভার্ব V1, তাহলে ভার্ব এখানে কি আছে পছন্দ করা, তাহলে কি হবে লাইক, তাহলে আই ডু নট লাইক। আচ্ছা, কি পছন্দ করি না গ্রীষ্মকাল, তাহলে আই ডু নট লাইক দি সামার, আই ডু নট লাইক দি সামার সিজন বা সামার, আমি গ্রীষ্ম ঋতু পছন্দ করি না। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এবার 2 নম্বর নিয়ম, প্রথমে হচ্ছে অ্যাকশন মূলক পজিটিভ, তারপর অ্যাকশন মূলক নেগেটিভ, অ্যাকশন মূলক মানে কাজ করা। এবার দেখো 3 নম্বর যেটা সূত্রটা আছে কি বলছে, যদি নন অ্যাকশন মূলক সেন্টেন্স হয় মানে কাজ করা না বোঝায়, কাজ করা না বোঝায়, তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে, এটাও কিন্তু প্রচুর পরিমাণে প্যারাগ্রাফ লেখার জন্য ইউজ হয়। তখন ফরম্যাটটা কি হবে দেখো, দেয়ার কিংবা ইট কিংবা সাবজেক্ট, দেয়ার কিংবা ইট কিংবা সাবজেক্ট প্লাস ইজ এম আর, প্লাস কি হবে ইজ এম আর, দেয়ার কিংবা ইট কিংবা সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস আদার্স, প্লাস আদার্স। তো এখানে যেটা আমি বলি, এখানে একটা বাক্য আছে পশ্চিমবঙ্গে 6টি ঋতু আছে, এবার আমি তোমাকে বলি কোনটা কিভাবে ইউজ করবে। দেয়ারটা কখন ইউজ করবে, যত কোনো একটা স্থান বা যখন সাবজেক্ট থাকবে না, যখন সাবজেক্ট থাকবে না বা কোনো একটা স্থান বোঝাবে তখন তুমি কিন্তু দেয়ারটাকে ইউজ করতে পারো, আর সাবজেক্ট যখন থাকবে তখন সাবজেক্ট ইউজ করবো। সেটা বুঝে পশ্চিমবঙ্গে 6টি ঋতু আছে, একটা স্থান বোঝাচ্ছে যে পশ্চিমবঙ্গে 6টি ঋতু আছে এবং সাবজেক্ট নাই, আচ্ছা তখন আমি দেয়ার দিয়ে শুরু করতে পারি। তাহলে আমি কি প্রথমে শুরু করবো দেয়ার, তাহলে প্রথমে ওকে। তারপর দেখো কি বলছে ইজ কিংবা এম কিংবা এই তিনটার মধ্যে যে কোনো একটা লিখতে পারি। আচ্ছা, তাহলে আর হবে, কেন আর হবে তা বলছি।
এবার দেখো কি বলছে আদার্স, দেয়ার আর আদার্স কি আছে, 6টি ঋতু পড়ে আছে, তাহলে 6 সিজনস, 6 সিজন, 6 সিজন প্লুরাল বলে 8 হলো, দেয়ার আর 6 সিজনস, ঠিক আছে। তাহলে হচ্ছে দেয়ার আর 6 সিজন ইন দা ওয়েস্ট বেঙ্গল, ইন ওয়েস্ট বেঙ্গল দিয়ে লেখা দরকার না, ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে অর্থাৎ আছে 6টি ঋতু, সেটা একটা হয়ে গেল। তাহলে কোনো যদি স্থান হয় এবং যে সাবজেক্ট না বোঝায় তাহলে আমি দেয়ার দিয়ে শুরু করতে পারি, সাবজেক্ট যদি উজ্জ্ব থাকে, সাবজেক্ট যদি না থাকে, okay? তারপর দেখো যদি ইট দিয়ে কখন করবো, তাহলে ইট দিয়ে দেখো কি বলছে, বলছে এটা তোমার প্রিয় বই, এটা দিয়ে আমি ইট দিয়ে শুরু করবো, তাহলে এটা তোমার প্রিয় বই, এটা তোমার প্রিয় বই, এখানে কিন্তু অ্যাকশন কাজ বোঝাচ্ছে, কাজ বোঝায় না, কোনো অ্যাকশন বোঝায় না, সুতরাং এটা এ এর মধ্যেই পড়ছে। তো আমি কি করতে পারি, ইট, তাহলে আমি কি লিখবো, ইট। আচ্ছা, ইটের পরে কিন্তু আমি ইজ, অ্যাম, আর তিনটার মধ্যে একটা লিখবো, ইটের পরে কি বুঝবে, ইজ বসবে, তাই তো, ইটের পরে কি বুঝবে, ইজ বসবে। তারপরে আদার্স কি পড়ে আছে, তোমার প্রিয় বই, তাহলে ইট ইজ, তোমার ইংরেজি কি, ইয়োর, ইট ইজ ইয়োর, প্রিয় বই ইংরেজি কি, ফেভারিট বুক, FAVOURIT, ফেভারিট বুক, ইট ইজ ইয়োর ফেভারিট বুক। এবার দেখো আসছি, সেন্টেন্স যদি নন অ্যাকশন মূলক হয় কিন্তু নেগেটিভ হয়, নন অ্যাকশন মূলক নিয়ে কাজ করা বোঝাবে না কিন্তু নেগেটিভ নাবাচক হবে, তো বলছে দেয়ার, তখন সূত্র হবে দেয়ার, তারপরে ইট হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে ইজ আমার হবে, তারপরে নট হবে, তারপরে আমি হবে, ঠিক আছে। তো এখানে বলছে গ্রীষ্ম আমার প্রিয় ঋতু নয়, তাহলে সাবজেক্ট আমি গ্রীষ্ম ধরতে পারি, তাহলে সামার, সামার, তারপরে দেখো এই তিনটার মধ্যে একটা হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল, তাহলে ইজ আমার তিনটার মধ্যে কোনটা বসবে, ইজ বসবে, তাহলে সামার ইজ, তারপরে নট বসবে, কি বসবে, নট, সামার ইজ নট, আমার প্রিয় ঋতু কি, মাই ফেভারিট সিজন, FAVOURIT, ফেভারিট সিজন, SEASY, ওকে, সামার ইজ নট এ ফেভারিট সিজন, তাহলে এটা কিন্তু কাজে লাগবে প্যারাগ্রাফ লেখার জন্য। আবার এটা হচ্ছে সে যথেষ্ট বুদ্ধিমান, তাহলে সাবজেক্ট কে, হি। এবার হির পরে আমি কি বসাতে পারি, তিনটা বিভাগ বসবে, হয় ইজ কিংবা অ্যাম কিংবা আর, তাহলে হির পরে কি বসাবো, ইজ বসাবো, তাহলে হি ইজ নট ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, INTELLIGENT, তারপরে এনাফ, এনাফ তো আগে বসবে না পরে বসবে, কারণ ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে আর নাউনের আগে এনাফ বসে, ঠিক আছে। তাহলে ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, তাই এনাফটা পরে বসছে, এটা এভাবে করা যাবে না যে হি ইজ নট এনাফ ইন্টেলিজেন্ট, এটা করা যাবে না, হি ইজ নট ইন্টেলিজেন্ট এনাফ এটা বলতে হবে, কারণ ইন্টেলিজেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা পয়েন্ট গেল। 5 নম্বর দেখো বলছে যদি দুটি অ্যাকশন থাকে মানে ভার্ব থাকে, যদি দুটি অ্যাকশন ভার্ব থাকে তখন কিন্তু ফরম্যাটটা এরকম হবে, কি হবে, সাবজেক্ট প্লাস V1 একটা ভার্ব, তারপরে অবজেক্ট বা যা থাকে বসবে, তারপর টু বসবে, তারপরে আরেকটা ভার্ব বসবে। পরের ভাবটা কি হবে, যেটার সঙ্গে তেই বিভক্তি যুক্ত থাকবে, যেটার সঙ্গে তেই বিভক্তি যুক্ত থাকবে সেটা, সেই ভাবটাকে পরে বসাবো। তাহলে এখানে যে নাম বলছে দেখো, আমি মোবাইল দেখতে পছন্দ করি, তাহলে এখানে কি আছে, পছন্দ করা একটা ভার্ব, আবার দেখা একটা ভার্ব, ঠিক আছে, পছন্দ করা একটা ভার্ব, আবার দেখা একটা ভার্ব, আমি এই ফরম্যাটে ফেলবো। সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে আমি, আর অবজেক্ট কে, অবজেক্ট হচ্ছে মোবাইল, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমার অবজেক্ট, আর এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, আর কোন ভার্বের সঙ্গে তে যুক্ত আছে, দেখা, তাহলে এই ভার্বটাকে আমি লাস্ট লিখবো, যেটার সঙ্গে তে যুক্ত থাকবে সেটাকে লাস্ট লিখবো। তাহলে আমি প্রথমে কি লিখবো, সাবজেক্ট, প্রথমে কি লিখবো, সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি আছে, আমি, তাহলে কি হবে, আই। তারপর কি বলছে, তারপর যে V1 মানে ভার্বের V1, তাহলে পছন্দ করা ইংরেজি কি, লাইক, তাহলে আই লাইক হয়ে গেল। তারপর কি বলছে, এখানে ডট ডট মেরেছে মানে আদার্স মানে অবজেক্ট বা আদার্স যা থাকে বলছে, তাহলে কি বলবে, তাহলে আমি পছন্দ করি, আই লাইক, তাহলে আমি পছন্দ করি, ঠিক আছে। তারপর কি বলছে, আদার্স থাকলে বসাবো না, তো বসাবো না, আদার্স এখানে নাই, টু, তারপরে কি বলবে, টু, তাহলে আই লাইক টু, আচ্ছা, টু এর পরে দ্বিতীয় ভাব কি আছে, দেখা, কি হবে, ওয়াচ, আই লাইক টু ওয়াচ কি, মোবাইল, তাহলে অ্যান্সার কি হয়ে গেল, আই লাইক টু ওয়াচ মোবাইল, আমি মোবাইল দেখতে পছন্দ করি, ঠিক আছে। তারপরে যদি আরেকখান দেওয়া হয়, আমি বইটি কিনতে চাই, তাহলে আমি যদি বইটি কিনতে চাই বলতাম কি হবে, আমি যদি বইটি কিনতে চাই, তাহলে আমি সাবজেক্ট, তাহলে আই হলো, কিনতে তে আসছে মানে কিনা একটা ভাব, তাহলে ওটা লাস্টে পড়ে যাবে, আর চাওয়াটা আগে চলে আসবে, তাহলে আই ওয়ান্ট, তাহলে কি হবে, আই ওয়ান্ট টু বাই দি বুক,
আই ওয়ান্ট টু বাই দি বুক। তাহলে দেখো আমি চাই কিনতে, এটা হচ্ছে টের সঙ্গে টু যুক্ত থাকবে, তারপরে আদার যেটা করে থাকবে বাই বুক। তাহলে আমি মোবাইল কিনতে চাই, বই কিনতে চাই, এটা হয়ে গেল, ঠিক আছে। তারপরে যদি দেখা যায় যদি কোনো বর্তমানে অনগোয়িং চলছে যদি বোঝায় 6 নম্বর রুলস, যদি বর্তমানে অনগোয়িং চলছে যদি বোঝায়, অনগোয়িং চলছে, তাহলে কি হবে সাবজেক্ট প্লাস ইজামান প্লাস ভিওন প্লাস অবজেক্ট প্লাস আদার্স। যেমন আধুনিক মানুষ গাছ কেটে ফেলছে, মানে চলছে কাজটা, ফেলছে। তাহলে এখানে সাবজেক্ট কি আধুনিক মানুষ, তাহলে কি হবে মডার্ন ম্যান, কি হবে মডার্ন ম্যান, মডার্ন ম্যান। তারপর দেখো ইজ কিংবা অ্যাম কিংবা আর তিনটার মধ্যে একটা বসবে, তাহলে মডার্ন ম্যান তো প্লুরাল, তাহলে কি বসাবো ইজ না অ্যাম না, তাহলে আর হয়, আই থাকলে অ্যাম হয়, আর অনেকগুলো লিখবো প্লুরাল হলে আর হয়, তাহলে মডার্ন ম্যানের উপরে পরে কি বসবে আর বসবে, ঠিক আছে। এবার দেখো ভি ওয়ান বসবে, ভি ওয়ান, ভি ওয়ান যেটা বসবে সেটা কি কেটে ফেলা, ভি ওয়ান কি কাট। আচ্ছা, তারপর দেখো এখানে একটা আইএনজি থাকবে, এখানে কি আইএনজি যুক্ত থাকবে, এটা লেখা হয়নি, আইএনজি যুক্ত থাকবে, তাহলে কাটের সঙ্গে আইএনজি যখন যুক্ত হয়ে যাবে তাহলে কাটিং, তাহলে মডার্ন মেন আর কাটিং কি কেটে ফেলছে, অবজেক্ট কি তো গাছ, তাহলে মডার্ন মেন আর কাটিং ট্রিজ, তাহলে আধুনিক মানুষ ওরা গাছ কেটে ফেলছে। এবার যদি বলা থাকতো এলোপ্যাথারিক ভাবে তাহলে হ্যাপাজার্ডলি, এসব আমরা দিতাম, ঠিক আছে। তাহলে এইভাবে যদি মানে বর্তমান সময়ে কোনো কাজ চলছে, এটাও কিন্তু প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের ইউজ হয়। হ্যাঁ, তখন এই সূত্রটা ফলো করবো, সাবজেক্ট প্লাস ইজামান প্লাস ভিওন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এবার দেখো 7 নম্বর যেটা বলছে, যদি উচিত কিছু বোঝায়, মানে উচিত কিছু বোঝায়, মানে আমাদের করা উচিত বা উচিত নয়, এটা কিন্তু প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে বারবার ইউজ হয়, এই জন্য আমি দিয়ে দিচ্ছি। তাহলে এই ফরম্যাটটা ইউজ করবে। প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে উচিত বা উচিত নয় এরকম বাক্য বারবার আসে, ঠিক আছে। তাহলে এখানে যদি হয় প্রথমে সাবজেক্ট হবে, তারপরে শুড হবে, তারপরে ভিওন হবে, তারপরে আদার্স হবে, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভিওন প্লাস আদার্স। তো এখানে আমাদের যেটা আছে, আমাদের গাছ কাটা উচিত, আমাদের গাছ কাটা বন্ধ করা উচিত, আমাদের গাছ কাটা কি করা বন্ধ করা উচিত, ঠিক আছে। তা দেখো আমাদের মানে ইংরেজি কি, তাহলে উই, উচিত, এবার শুডটা বসে যাবে তো উই শুড বসে গেল, তাহলে ভার্ব কি আছে কাটা। আচ্ছা এখানে এখানে বন্ধ করাটা ভার্ব, ঠিক আছে, বন্ধ করাটা ভার্ব, তাহলে উই শুড স্টপ, উই শুড কি হবে স্টপ, উই শুড স্টপ কি গাছ কাটা, উই শুড স্টপ দ্য কাটিং অফ ট্রিজ, CUTTING, কাটিং অফ ট্রিজ, TRWS, তাহলে উই শুড স্টপ দ্য কাটিং অফ ট্রিজ, যদি আমরা উচিত উচিত বোঝাই তাহলে এরকম হবে, ওকে। যদি উচিত বোঝায় কিন্তু নন অ্যাকশন মূলক হয়, উচিত বোঝায় কিন্তু নন অ্যাকশন মূলক হয়, তাহলে কি হবে, উচিত বোঝায় কিন্তু নন অ্যাকশন মূলক হয়, তখন কি হবে ইট হবে, দেয়ার হবে, বা সাবজেক্ট হবে, প্লাস শুড বি হবে, প্লাস আদার্স হবে। যেমন আমাদের কি সৎ হতে হবে, আমাদেরকে কি হতে হবে সৎ হতে হবে, এখানে সাবজেক্ট কি আমাদেরকে, তাহলে আমাদের ইংরেজি কি উই, আবার দেখো শুড বি ইউজ করবো, উই শুড বি, উই শুড বি সৎ ইংরেজি কি, উই শুড বি অনেস্ট, উই শুড বি অনেস্ট, আমাদেরকে সৎ হতে হবে। এই যে আমরা যে 7টা সেন্টেন্স ফরম্যাট বললাম, এই সেন্টেন্স ফরম্যাট 7টা সেন্টেন্স ফরম্যাটে কিন্তু প্যারাগ্রাফ লেখার জন্য ইউজ হয়, ঠিক আছে। 7টা সেন্টেন্স ফরম্যাট কিন্তু প্যারাগ্রাফ লেখার জন্য ইউজ। এবার আমি তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখে দেখাবো কিভাবে যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমি দিলাম তোমাদেরকে, সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো দিলাম এগুলো কিভাবে কাজে লাগিয়ে একটা প্যারাগ্রাফ লেখা যায় ইংলিশে, সেভাবে দেখাবো। আমি একটা এক্সাম্পল হিসেবে একটা প্যারাগ্রাফ নিয়েছি ম্যান্ডেটরি, আমি এক্সাম্পল হিসেবে একটা প্যারাগ্রাফ নিয়েছি ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, এটা মাধ্যমিকে দিয়েছি অনেকবার। তো দেখো কিভাবে লিখবো। আমি প্রথমে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমি প্রথমে কি বলেছিলাম যে প্যারাগ্রাফ লিখতে গেলে 3টি পার্ট লিখতে হয়, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন সেকেন্ড পার্ট যেটা হচ্ছে বডি, মেন বডি, আর থার্ড পার্ট কনক্লুশন। তো আমি প্রথমে ইন্ট্রোডাকশন এটা দিয়েছি, ইন্ট্রোডাকশন আমি কি বলেছিলাম 2 থেকে 3টে লাইনের মধ্যে দিতে হবে, কি বলেছিলাম ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে। তো এখানে যেমন আছে 2 থেকে 3টি সেন্টেন্সের মধ্যে ইন্ট্রোডাকশন লিখতে হবে। উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট সাচ লাইনস রিপ্রেজেন্ট দ্য মেন কন্টেন্ট, এবং এটা মনে রাখতে হবে যেমন সেটা মেন কন্টেন্টকে রিপ্রেজেন্ট করে, সেটা মেন কন্টেন্টকে রিপ্রেজেন্ট করে। তো দেখো আমার প্রথমে লিখেছি ট্রিজ আর দ্য গিফট অফ নেচার, ট্রিজ আর দ্য গিফট অফ নেচার, গাছ হলো প্রকৃতির দান, গাছ হলো প্রকৃতির দান এটা আমি লিখেছি, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে এই যে গাছ হলো প্রকৃতির দান এই আমি যা লিখেছি এটা আমার কোন সূত্রের মধ্যে পড়ছে, আমি যে 7টা সেন্টেন্স স্ট্রাকচার দিলাম
এই সূত্রগুলোর মধ্যে গাছ হলো প্রকৃতির দান, এই সেন্টেন্সটা কোন স্ট্রাকচারের মধ্যে করছে? দেখো, গাছ হলো প্রকৃতির দান, এখানে কোনো অ্যাক্টিভ ভার্ব আছে, কোনো কিছু করা বা কিছু কোনো কিছু কাজ করা বা কিছু বোঝায়, কিন্তু কাজ করা বোঝায় না। এটা তো বলতো না গাছ প্রকৃতি গাছকে দান করেছে, এরকম কিছু বলে না। গাছ হলো প্রকৃতির দান, মানে এখানে কোনো কাজ করা বা কিছু নাই। তাহলে কাজ করা বা কিছু যদি না হয়, তাহলে আমি কি ফর্মুলা বলেছিলাম? মানে নন অ্যাকশন সেন্টেন্স হলে কি ফর্মুলা বলেছিলাম? দেখো, নন অ্যাকশন সেন্টেন্স হলে আমি যে ফর্মুলা বলেছিলাম সেটা হচ্ছে ফর্মুলা নাম্বার 3। মানে যদি নন অ্যাকশন মূলক সেন্টেন্স হয় তাহলে ফর্মুলা নাম্বার 3, তখন কি হবে? হয় দেয়ার ইউজ হবে, না হয় ইট ইউজ হবে, না সাবজেক্ট ইউজ হবে প্রথমে, তারপরে ইজ আমার তিনটার মধ্যে একটা ইউজ হবে, তারপর আদার্স। তাহলে গাছ হলো প্রকৃতির দান, যদি আমরা বলি গাছ হলো প্রকৃতির দান, তাহলে গাছ হলো প্রকৃতির দান, সাবজেক্ট কে? তাহলে গাছ, তাহলে সাবজেক্ট লিখবো কি? ট্রিজ। ট্রিজ, এবার দেখো ইজ হবে না আর হবে না, এম হবে না আর হবে, তাহলে ট্রিজ তো বহু বচন, তাহলে কি লিখবো? আর। ট্রিজ আর। আদার্স কি বলেছে? প্রকৃতির দান। প্রকৃতির দান কি? গিফট অফ নেচার, দ্য গিফট অফ কি? নেচার, দ্য গিফট অফ নেচার। তাহলে গাছ হলো প্রকৃতির দান হয়ে গেল। তাহলে এই যে আমি এই যে প্রথম লাইনটা আমার যেটা ইউজ হলো সেটা হচ্ছে ফর্মুলা নাম্বার 3। এই যে আমাদের যে আমি 7টা সেন্টেন্স স্ট্রাকচার দিলাম তোমাদেরকে, এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু কাজে লাগবে। তাহলে গাছ হলো প্রকৃতির, এটা আমার সেন্টেন্স স্ট্রাকচার যেটা কাজে লাগলো সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার 3 নাম্বার। আবার তাই বলছে দেয়ার ইজ অ্যান ইনসেপারেবল বন্ড বিটুইন ম্যান অ্যান্ড ট্রিজ, মানুষ এবং গাছের মধ্যে একটা অবিচ্ছিন্ন বন্ধন আছে। এখানে কি কোনো কাজ বোঝাচ্ছে? করা বোঝাচ্ছে? বন্ধন বন্ধন করছে তা বলিনি, বন্ধন আছে, মানে এটাও নন অ্যাকশন। মানে আর নন অ্যাকশন হলে আমি কি বলেছিলাম? নন অ্যাকশন হলে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে ইট হতে পারে, কিংবা দেয়ার হতে পারে, কিংবা সাবজেক্ট হতে পারে, তারপরে ইজ আমার হবে, তারপরে আদার্স। দেখো এখানে আমি দেয়ার কখন ইউজ হয়? যখন সাবজেক্ট উজ্জ্বল থাকে বা সাবজেক্ট থাকে না, এবং কোনো স্থান যদি ইঙ্গিত করে, কোনো স্থান যদি ইঙ্গিত করে, তাহলে দেয়ার হয়। তাহলে এখানে দেখো বলছে মানুষ এবং প্রকৃতির মধ্যে একটা বন্ধন আছে। বন্ধনটা কোথায় আছে? মানুষ এবং প্রকৃতির মধ্যে। তাহলে একটা পজিশন উল্লেখ করছে। তাহলে আমি দেয়ার দিয়ে শুরু করতে পারি, কি দিয়ে শুরু করতে পারি? দেয়ার। তাহলে দেয়ার, তারপরে দেখো ইজ, এম, আর তিনটার মধ্যে একটা বসবে, তাহলে একটা বন্ধন, তাহলে আমি কি লিখবো? ইজ লিখবো। তাহলে দেয়ার ইজ। একটা বন্ধন ইংরেজি কি? এন, এ বন্ড হয়, কিন্তু একটা অবিচ্ছিন্ন বন্ধন বলেছে, এবার ইনসেপারেবল, SEPERABL, ইনসেপারেবল বন্ড। একটা অবিচ্ছিন্ন বন্ধন আছে কাদের মধ্যে? না তো গাছ ও মানুষের মধ্যে। তাহলে দুজনের মধ্যে হলে বিটুইন ইউজ হয়, তাহলে বিটুইন ম্যান অ্যান্ড ট্রিজ। তাহলে আমি সেন্টেন্সটা তাই হয়েছে। দেখো কি হয়েছে, দেখো দেয়ার ইজ অ্যান ইনসেপারেবল বন্ড, একটা অবিচ্ছিন্ন বন্ধন রয়েছে ম্যান অ্যান্ড ট্রিজ, গাছ এবং কি মানুষের মধ্যে। তখন থেকে আলাদা যেটা যুক্ত হয়েছে ফ্রম দ্য অ্যানসিয়েন্ট বিগিনিং অফ ক্রিয়েশন, সৃষ্টির শুরু থেকে, সৃষ্টির শুরু থেকে শুরু হয়েছে। তাহলে এই যে আমি ইন্ট্রোডাকশন দিলাম সেটা দুটো সেন্টেন্সে দিয়েছি, আমি দুটো সেন্টেন্সে দিয়েছি, এবং দুটো সেন্টেন্সে কিন্তু ইউজ হয়েছে ফর্মুলা নাম্বার 3। ফর্মুলা নাম্বার কি? 3। নন অ্যাকশন মানে ইট কিংবা সাবজেক্ট কিংবা দেয়ার প্লাস ইজ আমার প্লাস আদার, এই সূত্রটা ফলো হয়েছে। ঠিক আছে, এবার দেখো যে বডিটা, এবার আমি বললাম বডি লিখতে হবে, তাই তো? বডি লিখতে হবে, বডি লিখি। তো বডিতে কি লিখেছি দেখো, উই ডিপেন্ড অন ট্রিজ ইন ভেরিয়াস ওয়েজ, আমরা গাছের উপর বিভিন্নভাবে নির্ভর করি। দেখো নির্ভর করা বোঝাচ্ছে, মানে একটা অ্যাকশন আসছে, মানে এটা অ্যাকশন মূলক ভার্ব আর অ্যাকশন মূলক সেন্টেন্স। আর অ্যাকশন মূলক সেন্টেন্স আমি কি বলেছিলাম? ফর্মুলা কি বলেছিলাম? দেখো অ্যাকশন মূলক সেন্টেন্স আমি কি ফর্মুলা বলেছিলাম? অ্যাকশন মূলক সেন্টেন্স আমি যে ফর্মুলাটা বলেছিলাম সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি অন প্লাস অবজেক্ট প্লাস আদার্স। তাহলে আমরা গাছের উপর নির্ভর করি, তাহলে সাবজেক্টকে আমরা, আবার দেখো ভার্বকে নির্ভর করা, তাহলে উই ডিপেন্ড গাছের ওপর নির্ভর করি, তাহলে কি হবে? ডিপেন্ডের পর ওয়ান আছে, এবার নির্ভর করা ইংরেজি ডিপেন্ড ওয়ান, মানে নির্ভর করা হয়ে গেল কার উপর? গাছের উপর, তাহলে ট্রিজ। আমরা গাছের উপর নির্ভর করি, অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে মূলক যে সেন্টেন্সটা সেটা আমার স্ট্রাকচারটা ইউজ হলো বিভিন্ন রকম ভাবে, কারণ ইন মেনি ওয়েজ, ইন ডিফারেন্ট ওয়েজ, ইন ভেরিয়াস ওয়েজ, যেটা আমি ইউজ করতে পারি। ঠিক আছে,
ঠিক আছে, তাহলে উই ডিপেন্ড অন ট্রিজ ইন ভেরিয়াস ওয়েজ। তাহলে এটা আমার কোন ফর্ম, এই লাইনটা কোন ফর্মুলার কাজে লাগলো? তো এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা, যেটা আমার কাজে লাগলো ফার্স্ট ফর্মুলা, মানে অ্যাকশন মূলক যেটা। তাও দেখো ট্রিজ গিভ আস ফুড ডিরেক্টলি ইনডিরেক্টলি, গাছ আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে খাবার দেয়। তাহলে গাছ আমাদের দেয়, এটাও একটা অ্যাকশন বোঝাচ্ছে। আর অ্যাকশন মূলক সেন্টেন্স আমি কি বলেছিলাম? সাবজেক্ট প্লাস ভিওন প্লাস অবজেক্ট প্লাস আদার্স। তাহলে সাবজেক্ট কি আছে দেখো, সাবজেক্ট ট্রিজ আছে। তারপরে ভিওন কি দেয়, দেয় হচ্ছে গিভ হলো ট্রিজ গিভ আমাদেরকে আস ফুড ডিরেক্টলি ইনডিরেক্টলি, প্রত্যক্ষ পরোক্ষ হবে, প্রত্যক্ষ এবং কি পরোক্ষ হবে। গাছ আমাদের কি দেয়? খাবার দেয়, প্রত্যক্ষ এবং কি পরোক্ষ হবে। আমি যে ফর্মুলা বলেছিলাম সাবজেক্ট, তাহলে গাছ এখানে সাবজেক্ট কি? গাছ, তাহলে ট্রিজ। তারপর দেখো যে ভার্ব কি আছে? দেওয়া, তাহলে কি হবে? গিভ। অবজেক্ট আছে আদার্স, আমাদের কি, তাহলে কি? ট্রি গিভস আস ফুড, প্রত্যক্ষ পরোক্ষ হবে, ডিরেক্টলি ইনডিরেক্টলি। তাহলে এটা আমার ফার্স্ট, এটাও আমার কি হলো? ফার্স্ট ফর্মুলাটা কাজে লাগলো। এখানে আমার কি হলো? ফার্স্ট ফর্মুলাটা কাজে লাগলো। তাহলে এই সেন্টেন্সটা তো আমার কি লাগলো? ফার্স্ট ফর্মুলা, যেটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা কাজে লাগলো। ঠিক আছে, তারপর দেখো ট্রি গিভস আস ফ্রুট, গাছ আমাদের আরো দেয়, কি দেয়? ফল, ফ্লাওয়ার, ফুল, গাম, আঠা, টিম্বার, তক্তা, হার্বাল মেডিসিন, ঔষধ, ফুয়েল, জ্বালানি, ক্লথ, জামা কাপড়। তাহলে এই যে আমাদের গাছ দেয়, এখানে দেখো গাছ আমাদের দিচ্ছে, এটাও অ্যাকশন মূলক। তাহলে অ্যাকশন মূলক হলে আমি কি বলেছিলাম? সাবজেক্ট প্লাস ভিওন। তো সাবজেক্ট কি আছে? ট্রিজ। তাহলে ভিওন কি আছে দেখো? গিভস। তারপর আস আমাদেরকে দেয়, এগুলো দেয়। তাহলে এটাও আমার কি ফর্মুলা ইউজ হলো? এটা হলো ফর্মুলা নাম্বার 1 ইউজ হলো। এখানেও কি ফর্মুলা নাম্বার 1 ইউজ হলো, মানে ফরম্যাট নাম্বার 1, সেন্টেন্স ফরম্যাট নাম্বার 1 ইউজ হলো। কথা বলছে ট্রিজ আর ইউজড ইন মেকিং আওয়ার হাউস, গাছ ব্যবহৃত হয় আমাদের বাড়ি তৈরিতে। এটাও ফর্মুলা নাম্বার 1, কিন্তু এটা প্যাসিভ ভয়েসে করা আছে। এটাও ফর্মুলা নাম্বার 1, কিন্তু এটা কিসে করা আছে? প্যাসিভ ভয়েসে। মানে গাছ ব্যবহৃত হয় বাড়ি তৈরিতে। এটা যদি আমরা বলি আমরা গাছ ব্যবহার করি বাড়ি তৈরির কাজে, এটা যদি আমরা করতাম তাহলে ফার্স্ট ফর্মুলাটা ইউজ হতো, উই ইউজ ট্রিজ ইন মেকিং আওয়ার হাউস। কিন্তু এখানে একটা ভয়েস চেঞ্জ করা আছে বলে কিন্তু এরকম করা আছে, অবজেক্টটাকে আগে নিয়ে চলে আসা হয়েছে, অবজেক্ট, তারপরে বিভাগ, তারপরে ভিত্তি। তাই তোমাদের যদি কোনো কোনো বাক্য প্যাসিভ সেন্টেন্সে লিখতে হয়, তখন তোমাকে এভাবে করতে হবে, সাবজেক্ট প্লাস ইজ, এম, আর প্লাস ভি3, এই ফর্মুলা ইউজ করতে হবে। ঠিক আছে, তোমার যে ট্রিজ মানে গাছ, ট্রিজ, তারপর দেখো আর মানে ট্রিজ অনেকগুলি বলে আর লিখলাম। তারপরে ভি3 মানে ইউজ, ব্যবহৃত হয়। ট্রিজ আর ইউজ ইন মেকিং অর হাউসেস। তাহলে এটা আমরা যদি অ্যাক্টিভে যদি ইউজ করতাম, প্যাসিভে করেছি বলে এরকম লিখতে হলো। যদি অ্যাক্টিভে ইউজ করতাম তাহলে প্রথম ফর্মুলাটা ইউজ করতাম, উই ইউজ ট্রিজ ইন মেকিং আওয়ার হাউসেস, এটা ইউজ করতে পারতাম। ঠিক আছে, তারপর দেখো হচ্ছে দাস। দাস এভাবে উই ডিপেন্ড অন ট্রিজ ফর আওয়ার বেসিক রিকোয়ারমেন্টস, এভাবে আমরা আমাদের মৌলিক চাহিদার জন্য গাছের উপর নির্ভর করি। এটাও অ্যাকশন বোঝাচ্ছে, এটাও কি অ্যাকশন বোঝাচ্ছে। তাহলে অ্যাকশন বোঝালে কি? ফর্মুলা নাম্বার কি? 1। তাহলে অ্যাকশন বোঝালে কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? এখানে আমরা নির্ভর করি, ডিপেন্ড অন ট্রিজ, গাছের উপর, ফর আওয়ার বেসিক রিকোয়ারমেন্টস, মৌলিক চাহিদার জন্য। আবার বলছে ট্রি কিপস আ ইকোলজিক্যাল ব্যালেন্স, পরিবেশের ভারসাম্য যেটাকে, এটাও অ্যাকশন, এটাও অ্যাকশনমূলক, মানে সাবজেক্ট প্লাস ভিওন। তার সাবজেক্ট কি আছে? ট্রি। তারপর কিপস আপ মানে বজায় রাখে, ইকোলজিক্যাল ব্যালেন্স মানে কি? পরিবেশগত ভারসাম্য, অ্যান্ড সাস্টেইন লাইফ অফ অ্যানিমালস, এবং প্রাণীদের জীবনটাকে ধরে রাখে অন দ্য আর্থ, পৃথিবীতে। কি করে? বাই অ্যাবজর্বিং CO2, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, অ্যান্ড ইমিটিং O2, অক্সিজেন ত্যাগ করে। ঠিক আছে, এইগুলো কোনো একটা জেনে কোনো কিছু দ্বারা বা কোনো কিছু দিয়া যদি বোঝাই, তাহলে বাই ইউজ করি। আমরা কি করতে পারি? বাই ইউজ করি, বাই অ্যাবজর্বিং দ্বারা। হ্যাঁ, এগুলোকে বলা হয় জিরান, এগুলো কি বলা হয়? জিরান বলা হয়। ঠিক আছে, উইথাউট হুইচ, যেটা ছাড়া উই ক্যান নট লিভ, যেটা ছাড়া আমরা বাঁচতে পারি না, যেটা ছাড়া আমরা বাঁচতে পারি না। ঠিক আছে, এবার দেখা বলছে ট্রিজ প্রিভেন্ট, গাছ প্রতিরোধ করে সয়েল ইরোশন, পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, ড্রট, ফ্লাড ডিজিজ। গাছ প্রতিরোধ করে মাটি ক্ষয়, দূষণ, বিশ্ব উষ্ণায়ন করা। তাহলে গাছ প্রতিরোধ করে, এটা কোন ফর্মাটে পড়ছে? এটা হচ্ছে ফার্স্ট ফর্মাটে পড়ছে। ফার্স্ট ফর্মাটে কি আছে? অ্যাকশনমূলক ভাব থাকবে বা সেন্টেন্স হবে, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভিওন। তো সাবজেক্ট কি আছে? ট্রিজ আছে। তারপরে প্রতিরোধ করা ভার্ব, তাহলে ট্রিজ প্রিভেন্ট, কি প্রতিরোধ করে? সয়েল ইরোশন, পলিউশন, মাটি ক্ষয়, দূষণ, গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, এসবগুলো।
আমরা বুঝি দে কজ রেনফল, তারা বৃষ্টিপাত ঘটায়। আওয়াজ অ্যাকশন মূলক ভাব, মানে প্রথম সেন্টেন্সটা সাবজেক্ট প্লাস ভিওন, সাবজেক্ট কি আছে দে মানে ট্রিজ, এখানে কজ মানে ঘটায়, রেনফল মানে কি বৃষ্টিপাত, and rain causes হয় না, রেন সাবজেক্ট হয়ে গেল, রেন কজেস গুড হারভেস্ট মানে ভালো ফসল হয়। তাহলে তারা ঘটায় বৃষ্টিপাত, তারা ঘটায় বৃষ্টিপাত, এখানে তারা বলতে সাবজেক্ট কে তারা, এখানে অ্যাকশন মূলক ভাব আছে মানে অ্যাকশন হচ্ছে, তাই প্রথম ফর্মটা ইউজ করলাম। আর প্রথম ফর্মটা কি আছে সাবজেক্ট প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট প্লাস আদার্স। সাবজেক্ট এখানে কি তারা, তারা বলতে এখানে কি গাছ, তাহলে ভিয়ন কি ঘটানো, তাহলে কজ রেনফল, রেন কজেস গুড হারভেস্ট, এটা হয়ে গেল। তাহলে এই আমাদের একটা বডি হয়ে গেল, ঠিক আছে, এই আমাদের কি হয়ে গেল বডি হয়ে গেল। এবার আমি কি বলেছিলাম বলতো, প্যারাগ্রাফ লেখার প্রথম স্ট্রাকচারে যেটা বলেছিলাম যে আমাদের একটা কনক্লুশন দিতে হবে। কনক্লুশন মানে কি উপসংহার, উপসংহার মানে কি তোমার নিজস্ব মতামত, এখানে ভালো খারাপ দুটোই থাকবে। ওকে, তো দেখো এখানে কি বলেছে, বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, কিন্তু দুঃখের ব্যাপার, দেখো দুঃখের ব্যাপার, এটা দুঃখের ব্যাপার, তাহলে এটা দুঃখের ব্যাপার, এখানে কি কোনো অ্যাকশন বোঝাচ্ছে, অ্যাকশন বোঝাচ্ছে, আমি দুঃখ করছি কি বলা হয়েছে না, এটা দুঃখের ব্যাপার বলা হয়েছে। তাহলে এটা কিন্তু ফর্মুলা নাম্বার কি হয়েছে, ফর্মুলা নাম্বার 3 নাম্বার চলে যাচ্ছে। 3 নাম্বার মানে নন অ্যাকশন মূলক যেটা। 3 নাম্বার ফর্মুলাতে কি আছে, 3 নাম্বার ফর্মুলা দেওয়া আছে দেয়ার, হয় দেয়ার বসাতে পারি, কিংবা ইট বসাতে পারি, কিংবা সাবজেক্ট বসাতে পারি, তারপরে ইজ আমার 3টা মধ্যে আদার্স। তাহলে এটা হলো দুঃখের ব্যাপার, তাহলে আমি এটা বলতে ইট বসাবো, তারপর ইটের পরে ইজ আমার 3টার মধ্যে একটা বসে, তাহলে ইটের পরে ইজ বসবে, তাহলে ইট ইজ। দুঃখের ব্যাপার কি এ ম্যাটার অফ রিগ্রেট, ইট ইজ এ ম্যাটার অফ কি রিগ্রেট, তাহলে এটা একটা দুঃখের ব্যাপার। তাহলে প্রথমে কি লিখবো, তাহলে এখানে ফর্মুলা নাম্বার 3 কাজে লাগলো কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, এটা দুঃখের ব্যাপার যে উই আর ডিস্ট্রয়িং ট্রিজ ইন দ্য নেম অফ বিল্ডিং সিভিলাইজেশন এন্ড দেয়ারবাই ডিগিং আওয়ার ওন গ্রেভ। উই আর ডিস্ট্রয়িং ট্রিজ, এইটু দেখো আমরা গাছ ধ্বংস করছি, মানে অনগোয়িং আমরা ধ্বংস করছি, অনগোয়িং গাছ ধ্বংস করছি। আমি কি বলেছিলাম অনগোয়িং যদি চলে, কি ফর্মুলা বলেছিলাম অনগোয়িং চলে, আমরা বলেছিলাম সাবজেক্ট প্লাস ইজ আমার প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। তো অনগোয়িং এখানে কোথায় আছে, তো অনগোয়িং ফর্মুলা যেটা আছে এটা অনগোয়িং, যদি অনগোয়িং চলে তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি সাবজেক্ট প্লাস ইজ আমার প্লাস ভি1 প্লাস আইএনজি হবে একটা, আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। তাহলে কি আমরা গাছ ধ্বংস করছি, তাহলে আমরা গাছ ধ্বংস করছি, সাবজেক্ট কি আমরা, তাহলে উই হবে, তাহলে উই লিখলাম। তারপরে ইজ আমার 3টার মধ্যে একটা লিখবো, তো উই এর পরে ইজ তো হয় না, এম হয় না, আর হয়, তাহলে উই আর। এবার বলছে ভার্ব কে ধ্বংস করা, ডেস্ট্রয়িং, DESTROYING ডেস্ট্রয়িং, উই আর ডেস্ট্রয়িং কি গাছ, তাহলে উই আর ডেস্ট্রয়িং ট্রিজ। তাহলে এখানে আমার লেখা উই আর ডেস্ট্রয়িং ট্রিজ ইন দ্য নেম অফ বিল্ডিং সিভিলাইজেশন, সভ্যতা করে বানানো করে, অ্যান্ড দেয়ার বাই ডিগিং আওয়ার ওন গ্রেভস, এবং এভাবে আমরা নিজস্ব কবরটা খুঁজছি। বাট উই শুড বি কনসাস, কিন্তু আমাদের সচেতন হতে হবে। দেখো আমি বলেছিলাম প্যারাগ্রাফ লিখতে গেলে উচিত একটা কিছু আসবেই, আর উচিত যখন আসবে তখন আমি কি ফর্মুলা বলেছিলাম, উচিত যদি বোঝাই, উচিত বোঝালে যে ফর্মুলাটা ইউজ হবে, আচ্ছা উচিত বোঝালে যে ফর্মুলাটা ইউজ হবে সেটা আমি বলেছিলাম যে সাবজেক্ট প্লাস শুড বি, সাবজেক্ট প্লাস শুড বি প্লাস আদার্স, এটা হবে নন অ্যাকশনের ক্ষেত্রে, এটা হবে কি নন অ্যাকশনের ক্ষেত্রে। আমাদেরকে সচেতন হতে হবে, তাহলে আমাদেরকে সচেতন হতে হবে কি হবে উই, তাহলে আমাদের সাবজেক্ট কে উই, তারপরে শুড বিটা ইউজ করে দেবো, উই শুড বি, উই শুড বি। এবার বলছে সচেতন কি হবে কনসাস, উই শুড বি কনসাস, CONSCI। তাহলে উচিত বোঝাতে যে আমি ফর্মুলাটা ইউজ করেছিলাম উচিত বোঝানোর জন্য, সেটা কিন্তু এখানে কাজে লেগে গেল, মানে উচিত একটা কথা আসবে প্যারাগ্রাফের ক্ষেত্রে। অ্যান্ড শুড স্টপ ফেলিং ট্রিজ, গাছ কাটা বন্ধ করতে হবে, এটা কিন্তু অ্যাকশন মূলক উচিত। অ্যাকশন মূলক উচিত আমি কি বলেছিলাম সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব, তাহলে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট তখন উই আছি, তাহলে শুড হলো স্টপ ফেলিং ট্রিজ, গাছ কাটা বন্ধ করা, অ্যাজ মাচ অ্যাজ পসিবল যতটা সম্ভব, টু সেভ দ্য ওয়ার্ল্ড ফ্রম বিং ডিস্ট্রয়েড, পৃথিবীকে ধ্বংস হওয়ার মুখ থেকে বাঁচানোর জন্য। তাহলে এইভাবে আমরা কিন্তু প্যারাগ্রাফ লিখতে পারি। প্যারাগ্রাফ লেখা তাহলে আমি কি বললাম, প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে 3টা আমি পার্ট হবে, একটা ভূমিকা, একটা বডি আর একটা উপসংহার। তোমরা কিন্তু পার্ট করে যদি না লেখো একসঙ্গে যোগ করে দিলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে, একসঙ্গে যোগ করতে কিন্তু 3টা পার্ট যেমন থাকে। আর ওই যে 7টা আমি সেন্টেন্স স্ট্রাকচার দিলাম, 7টা সেন্টেন্স স্ট্রাকচারই কিন্তু প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে ইউজ হবে। ওই সেন্টেন্স স্ট্রাকচার তোমরা যদি মানে প্র্যাকটিস করে ফেলো তাহলে কিন্তু প্যারাগ্রাফ লেখা থেকে কেউ তোমাদের আটকাতে পারবে না। ওকে, তা এভাবে তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।